আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা, জরুরি অবস্থা জারি করল তেল আবিব, আকাশ সেবা বন্ধ ঘোষণা। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ওআইসির রাষ্ট্রগুলোর। সৌদিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 5 দেশের প্রতিনিধির আলাদা বৈঠক। জোর সমর্থন পেয়েছে এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। নরসিংদীর ধর্ষণ মামলায় প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, জড়িতদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রীর। 100 বছর পর আবারও বড় ভূমিকম্পের শঙ্কা, চলতি মাসে 10 দফায় ঝাঁকুনিতে পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এলডিসি উত্তরণ পেছানো গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে বাংলাদেশ, মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ে কূটনৈতিক তৎপরতার পরামর্শ। পদক্ষেপগুলো আমাদের দ্রুততার সঙ্গে নেওয়া উচিত, শুরু করা উচিত। এখন যদি এটা জাতিসংঘের সেই কমিটি যদি আমাদের সঙ্গে একমত হয়ে যদি এটা পিছিয়ে দেয় তাহলে পিছিয়ে যাবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। ভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ছোড়া হয় মিসাইল। বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরিত হয় এই সমস্ত মিসাইল। ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে বেশ কয়েকটি এলাকায়। এরই মধ্যে হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরাকে জানানো হয়েছে, ইসরায়েলের সাথে যৌথভাবে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশ জুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। অবশ্য এখনও ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের তথ্য। Around the area, but this has come from Israel. Yes, it has, and this was something that a lot of observers had. পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এখনও চলছে লড়াই। অপারেশন গজব লিল হকে এই পর্যন্ত 297 তালেবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। অভিযানে আহত অন্তত 450 জন। আজ সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আরিয়ানা কমপ্লেক্স, দাবগাই, জাকারখেল সহ নতুন করে তালেবানের আরও 8টি চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের সেনারা। ধ্বংস করেছে 135টি ট্যাঙ্ক ও সাজোয়া যান। ইসলামাবাদের দাবি, চেকপোস্টগুলো থেকে পালিয়েছে বহু তালেবান যোদ্ধা। আর এই পর্যন্ত 29টি স্থানে হয়েছে বিমান হামলা। আফগান গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হামলা চালিয়েছে আফগানিস্তান। মিরানশাহ ও স্পিনওয়ামে টার্গেট করা হয়েছে সেনা ক্যাম্প। বান্নুতে ড্রোন হামলায় আহত হয়েছে 5 জন। এর আগে কাবুল দাবি করে পাকিস্তানের 55 সেনা সদস্য নিহত হয়েছে তাদের হামলায়। আফগানিস্তানে ক্ষমতা নেয়ার পর থেকেই সীমান্তে পাকিস্তানের সাথে একের পর এক সংঘাতে লিপ্ত হয়েছে তালেবান সরকার। মূলত দুই দেশের যে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো, তারা পরস্পরের মদদ দেয়াকে ঘিরেই এই বৈরিতার সৃষ্টি হয়। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিদায়ের পর 75 বার সংঘাতে জড়িয়েছে পাকিস্তানের সাথে। আর শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ ছাড়া কমবে না দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, মনে করছেন বিশ্লেষকরা। হামলা পাল্টা হামলায় নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দু প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। গেল 4 বছরে রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে কয়েক দশকের ঘনিষ্ঠ তালেবান ইসলামাবাদ সরকার।
Afghan presidents. 90-এর দশকের শুরুতে পাকিস্তানের হাত ধরেই উত্থান হয় তালেবানদের। 2021 সালে আফগানিস্তানে পুনরায় তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়াকে স্বাগত জানায় পাকিস্তান, কিন্তু এরপর থেকেই পাল্টাতে থাকে চিত্র। তালেবান সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই সংঘর্ষ লেগেই আছে দুদেশের মাঝে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের উত্থান, 2611 কিলোমিটার বিস্তৃত ডুরান্ড লাইন সীমানাকে আফগানিস্তানের স্বীকৃতি না দেওয়া নিয়ে দ্বন্দ্ব, কৌশলগত স্বার্থ নিয়ে বিরোধের মতো নানা ইস্যুতে বারবার সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী। এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিদায়ের পর থেকে এ পর্যন্ত 75 বার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের সীমান্তবর্তী পশতুন এলাকাগুলোতে বাস করা বিচ্ছিন্নতাবাদীদের তালেবান সরকারের মদতপুষ্ট বলে অভিযোগ তুলে আসছে পাকিস্তান। দুদেশের মাঝে বিরাজমান দীর্ঘদিনের অস্থিরতার জেরে নানা নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক মহলে কার্যত একঘরে হয়ে পড়েছে আফগানিস্তান। অন্যদিকে আফগানিস্তান ও ভারত দুই প্রতিবেশীর সাথে সীমান্তবর্তী উত্তেজনা সামাল দিতে দিতে পাকিস্তানেরও বেহাল দশা। তেহরিকি তালেবান পাকিস্তান, বালুচিস্তান লিবারেশন আর্মির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে তালেবান সরকারের হস্তক্ষেপ দাবি করে আসছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে কাবুল। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের সক্রিয় ইসলামিক স্টেট অফ খোরাসান বা আইএসকের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে গোপনে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তালেবান প্রশাসন। বারবার যুদ্ধবিরতির চেষ্টার পরও পরিস্থিতি এখন পৌঁছেছে চরমে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, দুদেশের মাঝে চলমান এই উত্তেজনা দমাতে কূটনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় নেই। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর বিরাগভাজন না হওয়ার লক্ষ্যেই এই গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নিতে চাইছে না তালেবান সরকার। তবে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমন না করলে এ দফায় সীমান্তে বড় ধরনের সংঘাত অনিবার্য, যা চরম সংকট ডেকে আনতে পারে পাকিস্তানের চেয়ে সামরিকভাবে দুর্বল অবস্থানে থাকা আফগানিস্তানের জন্য। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এদিকে ইরানে ইসরায়েলের হামলার পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন দূতাবাস সহ বিভিন্ন স্থাপনায়। যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কাতার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। জানাবেন যে এই যে ইরানে ইসরায়েলের যে হামলা, এর পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন স্থাপনাগুলোতে, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যে হামলাটা আজকে হয়েছে সেটি কিছুক্ষণ আগের যেটি আমাদের গণমাধ্যমে এসেছে। আসলে এখন পর্যন্ত এখানে স্থানীয় যারা আছে, অর্থাৎ এখানে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে, তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। এবং আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছে, তারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে তারা দেখতে পাচ্ছে যে এইখানকার স্থানীয় যে প্রশাসন আছে, তারা এখন পর্যন্ত কি প্রস্তুতি নেই সেটি তারা এইখানকার তাদের নাগরিকদেরকে জানাবে। আমাদের সঙ্গে বাচ্চু, আপনি তো যুক্ত আছেন। এই যে ইরান ইসরায়েলের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের জায়গা থেকে একটু জানতে চাই যে বর্তমানে এই জায়গাতে কাতারের ভূমিকাটা আসলে কেমন হতে পারে? কাতার তো যেটি আগে থেকে করে আসছে, সবসময় কাতার সবসময় শান্তির পক্ষে, এবং কাতার এই যুদ্ধ যেন যে কোনো জায়গাতে যুদ্ধ যখন শুরু হয় তখন কাতার কিন্তু মধ্যস্থতার ভূমিকাই পালন করে। সেক্ষেত্রে কাতার সবসময় চায় যে মধ্যপ্রাচ্যে একটি শান্তি বিরাজ করুক। আমাদের সঙ্গে বাচ্চু ছিলেন, আকবর আলু বাচ্চু যুক্ত ছিলেন। ইরানে ইসরায়েলের যে হামলা, তার পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন স্থাপনাগুলোতে। তার বিষয়ে সবশেষ তথ্যপত্র জানছিলাম আপনার মাধ্যমে। ব্রিটিশ উপনিবেশিকের যে আমলে আঁকা হয় সীমারেখা, আর প্রায় যুগ যুগ পেরিয়ে যাচ্ছে, আজও এই দুই প্রতিবেশীর বিবাদের উৎস হয়ে দাঁড়িয়েছে সেই সীমারেখাটি। 19 শতকে কৌশলগত উদ্দেশ্যে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে বিভক্তি রেখা টেনেছিল ব্রিটিশ সরকার, যা পরিচিত ডুরান্ট লাইন নামে। কেবল একটি ভূখণ্ড নয়, পাশতুন জনগোষ্ঠীকে বিভক্ত করেছে ডুরান্ট লাইন। পাকিস্তান বৈধ মনে করলেও আজও সেই সীমারেখার স্বীকৃতি দেয়নি আফগানিস্তান। সে কারণেই দুই দেশের বহু রাজনৈতিক উত্তেজনা আর সংঘাতের সাক্ষী এই ডুরান্ট লাইন। 1893 সাল ব্রিটিশ ভারতের পররাষ্ট্র কর্মকর্তা স্যার মর্টিমার ডুরান্ট এবং আফগান শাসক আমির আব্দুর রহমান খানের মধ্যে স্বাক্ষরিত হয় এক চুক্তি, যার মাধ্যমে আঁকা হয় প্রায় 2640 কিলোমিটার দীর্ঘ সীমারেখা ডুরান্ট লাইন, যা বদলে দেয় উপমহাদেশের মানচিত্র।
এই সীমান্তের গল্প পশতুন জাতিগোষ্ঠীকে বিভক্ত করার গল্প। একই গোত্র, একই ভাষা, একই সংস্কৃতি, মাঝখানে এক রাজনৈতিক রেখায় দ্বিখণ্ডিত হয়েছে তাদের আবাস। এই বিভাজন কেবল ভৌগোলিক ছিল না, ছিল সুদূর প্রসারী রাজনৈতিক ও সামাজিক প্রভাব। ডুরান্ড লাইনের মধ্য দিয়ে বালুচিস্তানের নিয়ন্ত্রণ তৎকালীন ব্রিটিশ ভারতের হাতে তুলে দেয়া হয়। হঠাৎ করে আফগানিস্তানের আরব সাগরে প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়। ব্রিটিশদের জন্য এই বিভক্তি ছিল কৌশলগত সিদ্ধান্ত, সম্ভাব্য রুশ প্রভাবের বিরুদ্ধে একটি বাফার অঞ্চল তৈরি করে তাদের ভারতীয় সাম্রাজ্যের উপর প্রভাব রাখা। 1947 সালে ভারত বিভাগের পর উত্তরাধিকার সূত্রে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত হিসেবে ডুরান্ড লাইন পেয়ে যায় পাকিস্তান। তারা এটিকে বৈধ আন্তর্জাতিক সীমারেখা বিবেচনা করলেও পরবর্তী আফগান শাসকরা মেনে নিতে পারেননি। আফগানিস্তানের জন্য এটি ব্রিটিশদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, যা তাদের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করেছে। এখনও দেশটির কোনো সরকার ডুরান্ড লাইনকে স্বীকৃতি দেয়নি। সে কারণেই দীর্ঘ 133 বছর ধরে পাকিস্তান আফগানিস্তান টানাপোড়েন, রাজনৈতিক উত্তেজনা আর বহু সংঘাতের কেন্দ্র ডুরান্ড লাইন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। আর এই সব বৈঠকে পারস্পরিক যে দ্বিপাক্ষিক সম্পর্ক তা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন, ওআইসিভুক্ত দেশগুলো সমর্থন দেবে বাংলাদেশকে। আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। সৌদি আরবে ওআইসির বৈঠকে অংশ নেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ আশা করছে মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। ফিলিস্তিন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ওআইসি বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি সংক্রান্ত আইনের কড়া সমালোচনাও করেছে বাংলাদেশ। প্যালেস্টিনিয়ানদের যে ইনএলিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। সরকার গঠনের পর শীর্ষ কোনো মন্ত্রীর এটি ছিল প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফল এবং ভালো হয়েছে। থ্যাংক ইউ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনেও অফিস করতে তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15 তিনি কার্যালয়ে প্রবেশ করেন। এই সময় তাকে স্বাগত জানান বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগেও সরকার গঠনের পর 21শে ফেব্রুয়ারির ছুটির দিনে তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামের মার্কেটের সামনের পাশের রাস্তার ঠিক পাশে ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির কাটা 2 হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়।
হাত ও পা একই ব্যক্তির দেহের অংশ বলে নিশ্চিত করেছে পুলিশ। সকালে পরিচ্ছন্নতা কর্মীরা স্টেডিয়াম এলাকা পরিষ্কার করার সময় কালো পলিথিনের মোড়ানো একটি ব্যাগে দুটি কাটা হাত দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। দেহের বাকি অংশ উদ্ধার সহ হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। দর্শক, এক মর্মান্তিক হত্যাযজ্ঞের খবর পড়ছিলাম। রাজধানীর গুলিস্তানে সকালে জাতীয় স্টেডিয়ামের 1 এবং 4 নং গেটের মাঝামাঝি মার্কেটের সামনের রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগে কাটা 2 হাত এবং রাতে স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রাব্বি সিদ্দিকী, সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, ঘটনা সম্পর্কে বিস্তারিত কি জানতে পারলেন? এমনই মর্মান্তিক ঘটনা আসলে কিভাবে ঘটলো, পুলিশকে কিছু জানিয়েছে কিনা? কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারা এই লাশ টুকরো করে এখানে ফেললো এবং এই বিষয়টি এখনও কিন্তু জানা যায়নি। তবে এই মরদেহের স্বজন, নিহতের স্বজন একজন ট্রাফিকে কর্মরত পুলিশ সদস্য, তিনি কিন্তু এখানে এসেছেন। তার বক্তব্যটুকু একটু জানাতে চাই যে তাদের আত্মীয়, তাদের একেবারেই নিকট আত্মীয় এবং রূপগঞ্জ, নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাজ করত এই ওবায়দুল্লাহ, ডাকনাম বাদল। এই মুজিবুর রহমান হচ্ছেন সেই বাদলের আত্মীয়। তার সাথে একটু কথা বলি। পাশে আছি, পল্টনের পাশে, এই জন্য আমি তাৎক্ষণিক আসলাম আর কি। না, এইটা আসলে আমি জানি না, কারণ সে যে ঢাকা আসছে বা কোথায় থাকে, তার মেস কোথায়, কাদের সাথে চলাফেরা করে, এই ব্যাপারে বিস্তারিত আমি কিছু জানি না। এই ব্যাপারে আমি বিস্তারিত জানি না। হ্যাঁ, রূপগঞ্জে সে হোটেল বয়ের কাজ করতো আর কি, কাঞ্চনে। যে এক সময় সে লেখাপড়া করছে মাদ্রাসায়। হ্যাঁ, এবং বিদেশে সাউথ আফ্রিকার জন্য টাকাও জমা দিছে, সে যেতে পারে নাই। মানসিক চাপে পরে দেখা যায় বাড়ি থেকে সে বেরিয়ে চলে আসে। আসার পরে সে এখানে রূপগঞ্জে ছিল, কিন্তু ঢাকা আসছে কতদিন হয়েছে আমি জানি না, কারণ ওর ফ্যামিলি আজকে আমার ফোন দিয়ে জানাইলো যে এই ঘটনা। শুনছিলেন যে আসলে এই যে ভিকটিম, যার খণ্ডিত অংশ পাওয়া গেছে এবং এটি বায়তুল মোকাররমের পাশে যে গুলিস্তান জাতীয় স্টেডিয়াম, এই স্টেডিয়ামের ভেতরেই যে জায়গাটি, স্টেডিয়ামের কম্পাউন্ডের ভেতরে 2 হাত পাওয়া যায় এবং স্টেডিয়ামের কম্পাউন্ডের বাইরে আরেকটি জায়গায় পল্টনে সেখানে পা পাওয়া যায়। এবং এখন পর্যন্ত কিন্তু শরীরের অন্যান্য অংশও কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে এই শরীরের অন্যান্য অংশ উদ্ধার, সেই সাথে এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারে। রাব্বি সিদ্দিক যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। রাজধানীর গুলিস্তানে যেই খণ্ডিত মরদেহ পাওয়া গেছে তার বিষয়ে সবশেষ খোঁজখবর জানছিলাম তার মাধ্যমে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। আর এই সময় উল্টো ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। দুপুরে উপজেলার মৈকুলি এলাকায় বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 8টায় কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বাইরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করলে 2 পাশে প্রায় 10 কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে সমঝোতার জন্য বৈঠকের চেষ্টা করে, কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ, ছাঁটাইয়ের বিষয়ে মীমাংসা না হওয়ায় সড়ক অবরোধ করে রাখে তারা। এদিকে বেলা 1টার দিকে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় পাল্টা ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরাও। আরও তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, সেখানকার বর্তমান পরিস্থিতি কি জানতে চাই আপনার মাধ্যমে?
যদি এক কথায় বলি, ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এখানে যে ব্রাদার্স কারখানাটি রয়েছে, নরসিংদীর সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম মোহনের, সেই কারখানায় কিন্তু শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। সকাল 8টা থেকে শ্রমিকরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়ে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা এই মহাসড়কে অবস্থান করছিলেন এবং দুপুর 1টা পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে তারা বসেছিলেন এবং এর মাঝে কয়েক দফা কিন্তু সমঝোতার চেষ্টা করা হয় এবং শিল্প পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করেছেন এবং দুপুর 1টার দিকে শ্রমিকরা যখন বেতন ছাড়াই সড়ক থেকে উঠতে অপারগতা প্রকাশ করেন, তারপরে কিন্তু পুলিশ লাঠি পেটা করে শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তারপর থেকে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং তারপর থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এখন আসলে রণক্ষেত্র এবং আমরা দেখছি যে বাইরে থেকে ভিতরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং জানালাতে ইটপাটকেল ছুঁড়ে কিন্তু কারখানা ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ সকল শ্রমিক সম্মিলিতভাবে কাজ করছেন এবং শ্রমিকরা কিন্তু এখন রাস্তা পুরোপুরি তাদের দখলে রেখেছেন এবং পুলিশ মাঝে মাঝে টিয়ার শেল ছুঁড়ে কিন্তু শ্রমিকদের আসলে একটু সরাতে চেষ্টা করছেন, যেটিতে আসলে তারা পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। যদি বলি যে এখন কিন্তু সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন ঢাকা সিলেট মহাসড়কের যাত্রীবাহী গাড়িগুলো এবং পণ্যবাহী ট্রাকগুলো, কারণ এদিকে নরসিংদীর মাধবদী অবধি কিন্তু যানজট ছড়িয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাশপুর অবধি কিন্তু এই যানজট তৈরি হয়েছে। যদি বলি এখন কিন্তু পূর্বাঞ্চলীয় 13 জেলার সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণভাবে একেবারেই বিচ্ছিন্ন এবং ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। শ্রমিকরা মুহুর্মুহু ইট পাটকেল ছুঁড়েছে এবং ইট পাটকেলে কিন্তু আমরা অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছি এবং আমি সর্বশেষ দেখেছি 8-10 জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং শ্রমিকরা দাবি করছেন যে তাদের অন্তত 40 জন সহকর্মী কিন্তু হাসপাতালে রয়েছেন এবং তারা কিন্তু বারবার পুলিশকে দোষারোপ করছেন এবং আসলে আমরা হয়তো পরবর্তীতে জানাবো যে এটার আসলে সমাধান কি হচ্ছে। তবে এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু রণক্ষেত্রে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, আর সেই বিষয়ে সেখানে উত্তেজিত জনতাদের সবশেষ খোঁজখবর জানছিলাম জয়নাল আবেদিন জয়ের মাধ্যমে। অমর একুশে বইমেলার আজ 3য় দিন। আজও সকাল থেকেই ছিল শিশুদের জন্য বিশেষ আয়োজন শিশু প্রহর। এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী লাভলি বিথি, যাচ্ছি তার কাছে। বিথি, 11টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত তো শিশু প্রহরের যে আয়োজন সেটা চলেছে। পাপেট শোয়ের কথা জেনেছি, নানা ধরনের আয়োজন ছিল। জানতে চাই আসলে ছোটদের পাশাপাশি বড়রাও কেমন উপভোগ করলেন এবং মেলায় এই মুহূর্তে দর্শনার্থী এবং ক্রেতাদের সংখ্যা কেমন দেখছেন? অনেক মেলা এই মুহূর্তে দর্শনার্থী বলি বা পাঠক বলি সংখ্যাটা তেমন বলা যায় না, যদিও বরাবর দুপুরের এই সময়টায় একটু ভাটা থাকে, অর্থাৎ সমাগম একটু কম হয়। যদিও এবার মেলার শুরু থেকে যেহেতু আজকে 3য় দিন, যতটা ভিড় হওয়ার কথা ছিল তেমন ভিড় বা সমাগম কিন্তু আমরা দেখতে পাইনি। শিশু প্রহর যেটা ছিল 1টা পর্যন্ত, তখনও খুব বেশি ভিড় ছিল সেটা কিন্তু বলা যায় না। এখানে লেখক বা প্রকাশক যারা আছেন তারা বলছিলেন যে এবার আবহাওয়াটা একটু ভিন্ন, কিন্তু সাধারণত রোজ যেহেতু রোজা চলছে, ইফতারির একটা আয়োজন থাকে, স্কুলও এখন খোলা আছে, সুতরাং এই সব কিছু মিলিয়ে এর একটি প্রভাব পড়েছে এবং প্রভাব পড়বে সেটি তারা জানতেন, জেনেও তারা সেই যেহেতু বইমেলা হচ্ছে প্রাণের মেলা, ভাষার মাসের বইমেলা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে ধারণ করে, সুতরাং বইমেলা শুধুমাত্র যে বই বিক্রি সেটা কিন্তু না, বইমেলা লেখকের সাথে পাঠকের একটি সংযোগ। সুতরাং তারা প্রত্যাশা করছেন যত সময় যাবে তত বেলা গড়ার সাথে সাথে পাঠকের সমাগমও বাড়বে। একটি বিষয় এখানে এবারের আয়োজনটা নিয়ে যদি একটু বলি, মূলত আয়োজন যেটি থাকে খুব স্বাভাবিক যে বই বিভিন্ন স্টল দেওয়া থাকে, শিশুদের জন্য এবার একটা আয়োজন ভিন্ন রকম ছিল। এবার সিসিমপুরের পরিবর্তে পুতুল নাট্যর আয়োজন রাখা হয়েছিল এবং দেখলাম যে গত 2 দিন ধরে বেশ উচ্ছ্বাসের সাথেই সেই পুতুল নাট্যটিকে তারা গ্রহণ করেছে, কারণ পুতুল নাট্যের সাথে কিন্তু ক্ষুদে পাঠকরাও কিন্তু পরিচিত নেই। এছাড়া চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন কিছুর আয়োজন রাখা হয়েছে। যেহেতু এবার মেলাটি 18 দিনের, তারপর রোজা চলছে, সব কিছু মিলিয়ে লেখকরা প্রত্যাশা
প্রত্যাশা করছেন যে এবার হয়তো অন্যান্য বারের মতো বেচা বিক্রি কম হলেও কিন্তু যারা হচ্ছেন সত্যি পাঠক, যারা শুধুমাত্র বইকে ভালোবাসেন, তারা কিন্তু ঠিকই আসবেন। হয়তো একটু সময় লাগছে, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে সেই পাঠক সমাগম বেড়ে যাবে অনেক। লাভলি বিথি, যেমনটা আপনি বলেছিলেন যে পাঠক সমাগম, আমরা আশা করি বইমেলাতে পাঠক সমাগম আরও বাড়ুক। বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 বছর আগে 1930 সালে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। আর এর আগের প্রেক্ষাপট যদি বলি তাহলে 65 বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল 6 বার। বিশেষজ্ঞরা বলছেন নিশ্চিত কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা ওই সমস্ত প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। আর এই অবস্থায় বাসা বাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি। আলামিন হক অহনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। গেল বছরের 21 নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূকম্পনটি হয়ে যায় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7। তখন বেশ কিছু প্রাণহানির খবর বয়ে এনেছিল প্রাকৃতিক দুর্যোগটি। মাত্র 3 মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই 10 দফা ভূকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে এনার্জি সৃষ্টি হয়। এনার্জিগুলো জমা হতে হতে সে যদি আর জায়গা না পায় তখন সেটা বিস্ফোরণ ঘটে, এনার্জিটুকু বের হয়ে আসে। এমত অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সবশেষ 1997 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ছিল 8 মাত্রারও বেশি। গবেষণা বলছে বাংলাদেশের পাশ দিয়ে চলে যাওয়া কিছু বড় প্লেট বাউন্ডারি আর ভেতরে ও অতি নিকটের ফল্ট লাইনগুলোর 100 থেকে 150 বছর পর পর 7-এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। 8-এর অধিক মাত্রার ভূমিকম্পেরও আশঙ্কা আছে, যা 250 থেকে 1000 বছর পর পর ফিরে আসে। বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা ইঞ্জিনিয়ারদের শিখাইতে হবে, আর আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যদি বাড়ির মালিক, স্থাপনাগুলোর মালিক, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, না হয়তো তারা করবে না। পরিসংখ্যান বলছে শুধু রাজধানী ঢাকায় 21 লাখ বাসাবাড়ি আছে, যার 30%ই 6 তলার বেশি। এগুলোর 90%ই ভূমিকম্প সহনীয় নয়। আর সারা দেশে ঝুঁকিপূর্ণ ভবন ও অবকাঠামো আছে শত শত। প্রশ্ন হচ্ছে, দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুতি আছে আমাদের? আসলে আমাদের নতুন ছোট ছোট আর্থকুয়েক নিয়ে আসলে চিন্তার কিছু নাই, উদ্বেগেরও কিছু নাই, কিন্তু অতীতে যে বড় ভূমিকম্পগুলো হয়েছে ওগুলো নিয়ে চিন্তার বিষয় আছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অধিকাংশ সিভিল ইঞ্জিনিয়ার কিংবা নির্মাতা প্রতিষ্ঠান এই দেশের গভীর নরম মাটিতে ভূকম্পন সহনীয় ফাউন্ডেশন কিংবা ডিজাইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না, অথবা এড়িয়ে যান অর্থের ভয়ে। আর রাষ্ট্র এবং নগর উন্নয়ন সংস্থাগুলোর উদাসীনতা তো আছেই, আর এতেই বাড়ছে দিন দিন জনগণের জীবনের ঝুঁকি। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করেছে পুলিশ সুপার। সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গতরাতে গাজীপুরের মাওনা থেকে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা এবং ময়মনসিংহ থেকে আরেক আসামি হজরত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নরসিংদী পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডে জড়িতদের অপরাধের ধরন নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে প্রাথমিক জবানবন্দিতে ভারতে পালিয়ে যেতে চেষ্টার কথা জানিয়েছে আসামি নুরা। এর আগে সপ্তাহ দুয়েক আগে ভুক্তভোগী তরুণীকে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে সংঘবদ্ধ ধর্ষণ করে 6 জন। পরবর্তীতে গত বুধবার ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বৃহস্পতিবার 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভিকটিম আমেনা বেগম। এরই ধারাবাহিকতায় তার মা ফাইমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ তৎক্ষণাৎ সংবাদপ্রাপ্ত হয়ে ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে,
এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এই সময় মন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে সবগুলোই বিল আকারে সংসদে পেশ করা হবে। মামলার জট বাংলাদেশে একটা প্রকট সমস্যা, তার নিরসনে যা করা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। সভায় প্রশাসনিক কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যতটা তৎপর ছিলাম এখানে তার থেকে 1 ডিগ্রি বেশি হলে তৎপরতা দেখতে পাবেন। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকে এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হবে। নতুন সরকারকে অভ্যন্তরীণ আয় বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্রিফিং অনুষ্ঠানে সংস্থাটি বিদ্যুৎ খাতে সতর্ক দৃষ্টি রাখার তাগিদ দিয়েছে। সিপিডি বলছে, গভর্নর নিয়োগে দুর্বল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, আর এক্ষেত্রে আরও ভালো নিয়োগের সুযোগ ছিল। আগের গভর্নর থাকলে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকত। এলডিসি উত্তরণে মনোযোগ দেওয়ার প্রয়োজন বলে মনে করেন সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি বৈষম্যমূলক, শর্তের বেড়াজালে আটকে গেছে বাংলাদেশ। এলডিসি উত্তরণে এই চুক্তি বড় বাধা। তিনি বলেন, বড় অবকাঠামোর উন্নয়নে যাবার মতো সরকারের আর্থিক সক্ষমতা নেই, এক্ষেত্রে ধীরে চলো নীতি গ্রহণ করা উচিত। নতুন সরকারের সাফল্য কিসের উপরে নির্ভর করে? নতুন সরকারের সাফল্য নির্ভর করে হলো রাজনৈতিক প্রজ্ঞা বা দক্ষতা দিয়ে প্রশাসনকে ব্যবহার করে কিভাবে তিনি তার যে নির্বাচনী ইশতেহার সেটি তিনি কিভাবে বাস্তবায়ন করবেন, সেটির উপরে অনেকাংশে তার সাফল্য নির্ভর করে। স্বল্পোন্নত দেশ হিসেবে টিকে গেলেও বিশ্ববাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বাংলাদেশ, কেননা মুক্ত বাণিজ্য চুক্তি সয়ে এগিয়ে গেছে প্রতিযোগীরা, যার বড় ধাক্কা আসবে পোশাক খাতে। তাই এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর আবেদন নিয়ে বসে না থেকে ব্যবসায়ীদের নতুন বাণিজ্য লড়াইয়ের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদেরা। বলছেন, প্রণোদনা দেয়া থামাতে হবে নতুন সরকারকেও। জাতিসংঘের হিসেবে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হবার সুবাদে বাংলাদেশ রপ্তানিতে সুবিধা পাচ্ছে 51 বছর ধরে। তবে 2018 ও 2021 সালের মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি গ্র্যাজুয়েশন অর্থাৎ উন্নয়নশীল দেশ ঘোষণার সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। কথা ছিল সিদ্ধান্ত কার্যকর হবে 2024 সালে, কিন্তু কোভিডের প্রাদুর্ভাবের কারণে গ্র্যাজুয়েশনের মেয়াদ 2 বছর বাড়ানো হয়। গোড়া থেকেই এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে শিল্প মালিকরা, তাতে সায় দিয়ে জাতিসংঘে চিঠিও দিয়েছে নতুন সরকার, যেখানে বলা হয় গত 2 বছর রাজনৈতিক পালাবদলের কারণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া যায়নি, নতুন মার্কিন ট্যারিফের কারণে বিশ্ববাজারও অস্থির। এসব কারণে দীর্ঘস্থায়ী সংকট তৈরি হলে তা সামলাতে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘের সেই কমিটি যদি মনে করে না আমাদের যে যুক্তিগুলো আছে এই যুক্তিগুলো খুব একটা সবল নয়, তখন কিন্তু তারা বলতে পারে যে না, এটা গ্রহণযোগ্য নয়, তোমাদেরকে উত্তরণ করতে হবে, তাই না? কাজে এটা কিন্তু আমরা এককভাবে চাইলে কিন্তু হবে না। তথ্য উপাত্তের ভিত্তিতে যে গ্র্যাজুয়েশনের ক্রাইটেরিয়া মিট করার ক্ষেত্রে যে আমাদের কোনো অসুবিধা হবে না সেইটুকু আমি বুঝতে পারি, কিন্তু আমার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির যে একটা কঠিন সময় পার হচ্ছে সেইটা একটা কেসিং পয়েন্ট হতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাবে এলডিসি উত্তরণ হলে বাংলাদেশের রপ্তানি আয় কমবে বছরে $537 কোটি, যার বড় অংশই পোশাক। আবার স্বল্পোন্নত দেশ থেকে গেলেও প্রতিযোগিতা কমার সুযোগ নেই, কেননা বিভিন্ন দেশ কিংবা অঞ্চলের সাথে আলাদা মুক্ত বাণিজ্য চুক্তি সই করে ফেলেছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো প্রতিযোগীরা। এক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি শুধুই ভুটানের সাথে। যে পদক্ষেপগুলো আমরা নিতে এতদিন নিইনি, সেই পদক্ষেপগুলো আমাদের দ্রুততার সঙ্গে নেওয়া উচিত, শুরু করা উচিত। এখন যদি এটা জাতিসংঘের সেই কমিটি যদি আমাদের সঙ্গে একমত হয়ে যদি এটা পিছিয়ে দেয় তাহলে পিছিয়ে যাবে। সরকারের এখন যেই আর্থিক সক্ষমতা আছে সেই আর্থিক সক্ষমতা নগদ প্রণোদনা তাদেরকে কমাতে হবে, কিন্তু এটা রেমিটেন্সের জন্য সত্যি, এটা রপ্তানির জন্য সত্যি। সুতরাং সেই পরিবর্তনগুলোকে মেনে নেওয়ার মানসিকতা এবং সেই অনুযায়ী প্রস্তুতির বিষয়টিও ব্যক্তি খাতের চিন্তা করতে হবে। এর আগে জাতিসংঘে এলডিসি উত্তরণ পেছানোর আবেদন করে সফল হয়েছে মালদ্বীপ, নেপাল, অ্যাঙ্গোলা ও সলোমন দ্বীপপুঞ্জ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমার সঙ্গে কি আপনারাও একমত, বড় হতে থাকলে কেন যেন কমে যায়
সেই ঈদের আমেজ। কিন্তু ছোট্ট সোনামণিদের সেই হাত ধরেই সেই ঈদের আমেজটা কিন্তু ছড়িয়ে যায় বড়দের মনেও। শপিং মল আর বিপণী বিতানগুলোতেও তেমনটাই ছোট্ট সোনামণিদের হাত ধরে ঈদের আমেজ কিন্তু ফিরে এসেছে। বছর জুড়ে ঈদের অপেক্ষায় ছোট্ট সোনামণিরা থাকে, যা শুরু হয় নতুন পোশাক কেনা থেকে। বাবা মায়ের হাত ধরে পছন্দের পোশাক বেছে নিতে ব্যস্ত সময় পার করে ছোট্ট ক্রেতারা। তবে সময়ের সাথে সাথে ছোট সোনামণিদের পোশাকেও এসেছে ভিন্নতা আর নান্দনিকতার ছোঁয়া। রাজধানী শপিং মল আর মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। রং, নকশা আর নতুন ট্রেন্ডের পোশাকে সাজানো দোকানগুলো। শিশুদের ফ্রক, গাউন, পাঞ্জাবি, শেরওয়ানি, থ্রি পিস সব ধরনের পোশাকেই থাকছে ঈদের বিশেষ ছোঁয়া। শিশুদের পছন্দের কথা মাথায় রেখে পোশাকে লাল, নীল, গোলাপি ও সবুজ রঙের ব্যবহার বেশি দেখা যাচ্ছে। প্রিন্সেস ড্রেসগুলো বেশি পছন্দ, আমি পিঙ্ক, হোয়াইট এই ড্রেসগুলো বেশি পছন্দ করি। আমি শার্ট পাঞ্জাবি খুঁজতেছি, আর হলুদ আর নীল আমার সবচেয়ে পছন্দ। টার্ন ড্রেস পছন্দ, কালার হোয়াইট, ব্লু কালার পাঞ্জাবি, একটা কোটি, একটা টুপি, একটা শার্ট। শুধু ডিজাইন নয়, অভিভাবকদের নজর আরামদায়ক কাপড়ের দিকেও। গরমের কথা মাথায় রেখে কটন, লিলেন আর নরম ফেব্রিকের পোশাকই বেশি খুঁজছেন তারা। যেহেতু এখন একটু গরমও না ঠান্ডাও না, সেহেতু একটু মিডিয়াম কাপড়ের সুতি কাপড়গুলোর জন্যই আমি চয়েস করতেছি। ঈদের জন্য যেভাবে ওরা আনন্দে থাকতে চায়, খুশি থাকতে চায়, ওই ধরনের ড্রেস আসলে খুঁজতেছি আমরা। আমার বাচ্চাও খুব আরামদায়ক পোশাক পছন্দ করে, সেজন্য একটু পাতলা কাপড়ের মধ্যে আরামদায়ক সামারি টাইপের কটন বা একটু লিলেন টাইপের এই ধরনের আর কালারফুল এগুলোই খুঁজছি। দোকানিরা বলছেন গত কয়েকদিন ধরেই বিক্রি বাড়ছে। সাধারণ পোশাক মিলছে নাগালের মধ্যেই। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি ঐতিহ্যের ছোঁয়ায় তৈরি পোশাকের চাহিদাও বেশি। পার্টি ফ্রক টাইপের, তারপর হচ্ছে পার্টি পাঞ্জাবি, ওয়েস্ট কোট, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সারা গারার ভিতরে আছে, এগুলো কাস্টমার বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে। বেচা বিক্রি এখন তো রোজার শুরু, তো এখনো কাস্টমার ওইভাবে হচ্ছে না, তো সামনের দিনগুলো তার ভালো হবে। ঈদ মানেই নতুন পোশাক, নতুন আনন্দ, আর সেই আনন্দের বড় অংশ জুড়ে থাকে শিশুদের উচ্ছ্বাস। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেনাকাটা আরও জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এবার জানাবো টি-20 বিশ্বকাপের খবর। সুপার 8-এর ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায়। আগেই বিদায় নিশ্চিত হওয়ার লঙ্কানদের জন্য এই ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা হলেও জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। সেই সঙ্গে সেমিতে যেতে হলে মেলাতে হবে নেট রান রেটের হিসাব। যদি পাকিস্তান আগে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কাকে অন্তত 64 রানে হারাতে হবে পাকিস্তানকে, অথবা রান তারায় নামলে টার্গেট পেরোতে হবে 13 ওভার 1 বলের মধ্যে। তাহলে নিউজিল্যান্ডকে টপকে 2-এ আসবে পাকিস্তান। এও গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে খেলতে পারবে সেমিফাইনাল। তবে এই সমীকরণ না মেলাতে পারলে সুপার 8-এই শেষ হবে সালমান আঘাতের বিশ্বকাপ মিশন। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সঙ্গেই থাকুন।